2 বছর ট্রফিলেস থাকার পরে রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই বাজে এবং রিয়াল মাদ্রিদের রীতিমতন তাদের এই যে প্রেসিডেন্সিয়াল যেটা নির্বাচন এটাতে বিগ একটা ইফেক্ট আসতে ইতিমধ্যে আরম্ভ করছে এবং এই নির্বাচনটাকে ঘিরে রীতিমতন ওয়ার্ল্ড ফুটবলের যেই নিউজগুলা ক্লাব ফুটবলের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে এত নিউজ কখনো হয়নি। এক একজনের এক এক প্রতিশ্রুতি মনে হইতেছে আমি এটা বলিউড সিনেমার কোনো একটা স্ক্রিপ্ট দেখতেছি যেখানে কিনা এই এই নেতাটা জিতলে এই ধরনের কাজ করবে, এই নেতাটা জিতলে ওই ধরনের কাজ করবে, তুমি আমার পক্ষে কাজ করো, আমি তোমার তোমার জন্য এটা করবো, আমাকে তোমরা প্রেসিডেন্ট বানাও, আমি অমুককে সাইনিং করাবো, আমি অমুককে সাইনিং করাবো, এই ধরনের একটা ব্যাপার স্যাপার চলতেছে ভাই। মনে হইতেছে এটা বলিউডের কোনো কেরালা ফিল্ম আমরা দেখতেছি। আপনার বলিউডের সিনেমাগুলো যেভাবে করে নির্বাচনী ক্যাম্পেইনিং করা আমাদেরকে যেভাবে শো করায় আর কি, তো ঠিক তেমনই এরকম একটা ব্যাপার স্যাপার হতে চলতেছে আপনার এই যে রিয়াল মাদ্রিদের নির্বাচনে। রিকুয়েলামা নাকি কি জানি একটা নাম, জানি না সে কে থেকে হুট করে এসে পাপা প্যারেসের এগেনস্টে নির্বাচনের মধ্যে আপনার এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে রিয়াল মাদ্রিদের পরিবর্তন করতে হলে আমাকে তোমরা প্রেসিডেন্ট করো, আমি আর্লিং হালান্ডকে সাইনিং করাবো, আমি ইউর্গেন ক্লপকে সাইনিং করাবো, আমি রিয়াল মাদ্রিদ ট্রফিলেস সিজনটাকে আমি ট্রফি নিয়ে একসাথে উদযাপন করাবো, আমাকে তোমরা প্রেসিডেন্ট বানাও। পাপা প্যারেস অনেক দিন ধরেই বসে আছে, কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না, আমাকে তোমরা প্রেসিডেন্ট বানাও। আবার এদিকে পাপা প্যারেস দুম করে 2টা প্লেয়ারকে সাইনিং করাইছে, আপনার ইব্রাহিমা কোনাটে, জুসে মরিনিওরে কোচ, এরপরে আপনার ডামপ্রিজকে ইন্টার মিলান থেকে থেকে আনি সাইনিং করাই ফেলছে। এই যে কোচ, তারপরে প্লেয়ার, তারপরে আপনার ক্লাবের সাপোর্টারদের মন জয় করার জন্য যেটা প্রতিযোগিতা এই নির্বাচনের মধ্যে সবগুলাই হচ্ছে। এবং গত কিছুদিন আগে একটা ইন্টারভিউর মধ্যে বলতেছে আপনার আমি আর্লিং হাল্যান্ডকে নাম্বার 9 হিসেবে রিয়াল মাদ্রিদের মধ্যে সাইন করাবো। এবং আর একটা রিউমার এখন চলে আসছে পাপা প্যারেস 150 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ারকে সাইনিং করাবে। তার মানে আপনি বুঝেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পথে টিকে থাকার জন্য কত মার্কেটিং পলিসি তারা ফলো করতেছে। রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ডের বিগেস্ট একটা ক্লাব, যেটাতে আপনার পুরো ফুটবলের যতগুলো বিগ বিগ প্লেয়ার আছে তাদের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবলটা খেলা। এই ফুটবলার এবং তাদের ড্রিম ক্লাবের একটা আপনার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে এত মার্কেটিং হবে না, এটা কখনোই তো হয় না। অবশ্যই মার্কেটিং হবে, তবে এবারের নির্বাচনের মার্কেটিংগুলো আগের নির্বাচনের যে ক্যাম্পেইনিংগুলো ছিল এগুলোর থেকে হাই লেভেলে চলে গেছে। পাপা প্যারেস কখনোই এই ধরনের প্রতিশ্রুতি দেয় নাই, নির্বাচনে দাঁড়াইছে, প্রেসিডেন্ট হয়েছে, এরপরে আবারও ক্লাবের জার্নিতে স্টার্ট করছে। কিন্তু এইবারের মতন চ্যালেঞ্জিং নির্বাচন আমার মনে হয় পাপা প্যারেস আগে কখনো করে নাই। পাপা প্যারেস রিয়াল মাদ্রিদের ইতিহাসের সব থেকে সাকসেসফুল প্রেসিডেন্ট, এটা নিঃসন্দেহে আপনাকে মানতে হবে। এবং অবশ্যই তার বয়স হয়েছে, ক্লাব ক্লাব লেভেলের যতগুলো প্রেসিডেন্ট আছে সবগুলার ডন বলা হয় আপনার পাপা প্যারেসকে, কিন্তু তার তো বয়স হয়েছে, এটাও মানতে হবে। একটা বয়সের পরে আগের যেই পুরানো ধার থাকে ওই ধারগুলো তো এখন আর থাকবে না, এটার থেকে সরে আসতে হবে। নতুন প্রজেক্ট, নতুন সাইনিং, নতুন ওয়ার্ল্ড, নতুন ফুটবলের ডিমান্ড, এগুলো একটা ব্যাপার স্যাপার থাকে। যে রিকিউএলএমে যে বলতেছিলাম, ও ক্লাব ফুটবলের জন্য অ্যাগ্রেশন নিয়ে কাজ করার জন্য সে প্রতিশ্রুতি দিচ্ছে, দল বদলের ট্রান্সফার মার্কেটের মধ্যে বিগ বিগ প্লেয়ারগুলোকে সাইনিং করানোর প্রতিশ্রুতি দিচ্ছে। ট্রফিলের সিজন কাটানোর পরে মোটামুটি রিয়াল মাদ্রিদের রাস্তাঘাট থেকে শুরু করে পাবলিক প্লেস থেকে শুরু করে ফুটবলার থেকে শুরু করে তাদের কারো কোনো মাথা ঠিক নেই। এই যে মাথা ঠিক না থাকার কারণটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল নির্বাচনটাকে, কাকে আমরা প্রেসিডেন্ট বানাবো, কে আমাদের প্রেসিডেন্ট হবে, এরপরে কাকে নিয়ে আমরা সামনের দিকে যাইতেছি, আবারও কি ট্রফিলেস থাকতেছি নাকি ট্রফি নিয়ে ঘরের মধ্যে আসতেছি। এই যে কিলিয়ান এমবাপ্পেকে 2 সিজন খেলানোর পরে কিলিয়ান এমবাপ্পে তার জায়গায় সাকসেস, কিন্তু সে তার জায়গায় সাকসেস হলে রিয়াল মাদ্রিদ তার জায়গায় সাকসেস নয়। রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে সাইনিং করেছে কেন? লা লিগার শিরোপা ডমিনেট করার জন্য, এরপরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ডমিনেট করার জন্য, কিন্তু কোনোটাই হয়নি। রিয়াল মাদ্রিদ সে লা লিগার মধ্যেও গত সিজনে ফ্লপ, এবারও ফ্লপ, এরপরে চ্যাম্পিয়ন্স লিগের মধ্যেও ফ্লপ। কিন্তু কিলিয়ান এমবাপ্পে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি হিসাব করে আসে, গত বছরেও সাকসেস, এই বছরেও সাকসেস, দুইবারই পিচিচি উইনর আপনার কিলিয়ান এমবাপ্পে।
তাহলে এই জায়গায় ফ্লপ কাকে বলবেন? ফ্লপ তো রিয়াল মাদ্রিদের মূল জায়গা, সেটা হচ্ছে যে ডিফেন্স এবং মিডফিল্ডারের মধ্যে। টনি ক্রুজ, লুকা মদ্রিচ চলে যাওয়ার পরে, ক্যাসেমিরোরা চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত ব্যালেন্স কোনো মিডফিল্ডার করতে পারে নাই রিয়াল মাদ্রিদ। এটা তো স্ট্রাগল করতেছে। তো আমি যদি ফ্রন্ট লাইনে ফুটবলারদেরকে চেঞ্জ করি, আমি যদি মিডফিল্ডার এবং ব্যাক লাইন চেঞ্জ না করি, তাহলে তো আমার কোনো পরিবর্তন আসবে না। আমার খেলার মধ্যে আমি যদি 100 গোলেও করি, তাহলে আমার তো দিন শেষে কোনো সাকসেস আসবে না। তাহলে তো পরিবর্তন যদি হইতে হয়, তাহলে নিচের যেটা পরিবর্তন করা উচিত সেটা তো পরিবর্তন করা দরকার। রামুস চলে যাওয়ার পরে, রাফাল বারান চলে যাওয়ার পরে কোনো তো পরিবর্তন হয় নাই। আপনি দেখেন যে ডেভিড আলাবাকে নিয়ে আসছে বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি এজেন্টে, কিন্তু সে সেভাবে সার্ভিস দিতে পারতেছে না। এরপরে আপনার মিলিটাও তো ইনজুরির কারণে শেষ। এখন আবার ডাম্প্রিস এবং ইব্রাহিমা কোনাটেকে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এখন ধরলাম যে সেফ। আচ্ছা কারবাহাল চলে যাওয়ার পরে আপনার এই ডাম্প্রিস নিয়ে আসছে, ঠিক আছে সেফ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তবে মিডফিল্ডারে বালভার্দে একা কি করবে? চোয়ামেনি ও তো ট্যালেন্টেড, ঠিক আছে, এক্সপেরিয়েন্সের একটা অভাব আছে অবশ্যই, কিন্তু লুকা মদ্রিচ, এরপরে কাসেমিরো, এরপরে টনি ক্রুজ যেভাবে রিয়াল মাদ্রিদকে সাপোর্টটা করে গেছে, এভাবে সাপোর্টটা আর কোনো মিডফিল্ডার করতে পারতেছে না। এবং তাদের মতন মেনটেইন করে রিয়াল মাদ্রিদকে তো কেউ সাকসেস এনে দিতে পারতেছে না। ইনার রো 3বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার আপনার লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, তারপরে টনি ক্রুজ, ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার ডুয়ুর মধ্যে যাবি, ইনিয়েস্তা, বুস্কেটস, এভাবে করে আরও একটা ডুয়ু যেটা হচ্ছে ক্যাসেমিরো, তারপরে টনি ক্রুজ, লুকা মদ্রিচ। তো এই ধরনের একটা ড্রিম প্রজেক্ট হইতে হইলে তো অবশ্যই ফ্রন্ট লাইনে ফুটবলারগুলোকে তো সাকসেস, ভিনিসিয়াস জুনিয়রও স্কোর করতেছে, কিলিয়ান এমবাপ্পে স্কোর করতেছে এই জায়গায়, তাহলে ওদের তো আপনি ফ্লপ বলতে পারবেন না। ফ্লপ যদি হয় তাহলে আপনার ব্যাক লাইনে যে ফুটবলার এগুলোর সাপোর্টের কারণে তো আপনার দলটা ফ্লপ যাচ্ছে। পাপা প্যারেস যদি 150 মিলিয়ন সাইনিং যদি একটা ফুটবলারকে করায়, তাহলে সেটা তো ফ্রন্ট লাইনে ফুটবলার সাইনিং করাইলে তো আর হইতেছে না। তাকে যদি সাইনিং করাইতে হয়, সেটা 10 মিলিয়ন হোক বা 100 মিলিয়ন হোক, তাহলে তাকে ব্যাক লাইনের যেটা পাইপ লাইনে এটাই তো মজবুত করতে হবে। শুধু 150 মিলিয়ন 400 মিলিয়ন এই ধরনের রিউমার দিয়ে ফুটবল মার্কেটটাকে গরম করে আর এইভাবে তো কোনো কিছুই হয় না নাকি? এটা এইটা একটা পুরো স্ট্যান্ডবাজি মার্কেটিং, এটা ক্লাব ফুটবলের একটা বড় মার্কেটিং। 150 মিলিয়ন দিয়ে যদি রিয়াল মাদ্রিদ ফ্রন্ট লাইনে কোনো ফুটবলারকে সাইন করে, এটাই রিয়াল মাদ্রিদের সব থেকে বড় ঘাতক হিসেবে ধরা দেবে। স্ট্রাইকার, ফুটবলার, ফ্রন্ট লাইনে 3জন প্লেয়ার কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতে পারবে না যদি মিডফিল্ডার এবং ডিফেন্ডার ঠিক না থাকে। তো আমি রীতিমতো দেখতেছি এটা স্ট্যান্ড বাজিতে চলে গেছে, পুরো একটা মার্কেটিংয়ের লেভেলে চলে গেছে। এটা কে কার থেকে ভালো মার্কেটিং করতে পারে? আপনার আসলে কি মনে হয়, এটা আমাদেরকে জানাবেন।